ফরিদপুর গ্রামে রতন নামে এক কৃষকের দুটি আদরের গরু লালু ও ভলু ছিল। রতন বলল, আরে তোরা ওই জমিদারের মটরশুটিগুলি খাস না, এখনই ওই জমিদার আর ওর মুখরা বউ এসে তোদের ষষ্ঠী পূজা সেরে দেবে। লালু ভলু, চল তাড়াতাড়ি জমিতে, আমাদের জমিতে হাল করতে হবে যে। ক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গেলে লালু ও ভলু বাড়ির দিকে নদীর তীর বরাবর ফিরতে লাগলো। ও আজকে লালু ও ভলু খুব খেটেছে, যেন বউ একটানা আমার 10 কাঠা জমি হাল করে দিয়েছে। ওরা তো তোমার সন্তানের মতো, নিজের সন্তানের প্রতি বোধ হয় অত যত্ন আত্তি করো না, আমাকে সবই করতে হয়। বাজে কথা না বলে আমাকে প্রচুর খিদে পেয়েছে, খেতে দাও। ইচ্ছি, দেরি হবে। আজ কি এখনো ভাত হয়নি? মাথা ঘুরাচ্ছে, আমাকে তাড়াতাড়ি ধরো। মরে গেলি আমি আর বাঁচবো না। ও কথা বলো না মেনকা, আমার মন একেবারে ভেঙে যাবে। আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আমি আর বাঁচবো না, তুমি ভালো থেকো। এখন কি করব? তাড়াতাড়ি হসপিটালে যাই, দেখি কি করা যায়। ডাক্তারবাবু রতনের স্ত্রীকে দেখে বলল, এর হার্টের বড় সমস্যা, একে চেন্নাইয়ে ভালো জায়গায় নিয়ে গিয়ে দেখাতে হবে, না হলে এ পেশেন্টকে বাঁচানো অসম্ভব ব্যাপার। কি রে রতন, তোর বইয়ের নাকি অবস্থা খুব খারাপ? ঠিকই শুনেছেন মানিক বাবু, আপনি এই গ্রামের সব থেকে ধনী লোক, আমাকে 50,000 টাকা ধার দেন, জমিটা বন্ধক দিলাম। ঠিক আছে, তোকে এই 50,000 টাকা ধার দিলাম। মানিক বাবু, আজ থেকে এই জমিটা আপনার কাছে বন্ধক রইল। যবে এই টাকা দিতে পারবো তবে আমি জমি আপনার কাছ থেকে ছাড়িয়ে নেব। ঘটনাটির 8 মাস পরে রতনের স্ত্রী একেবারে সুস্থ হয়ে গেছে। এই জমি তুমি যত তাড়াতাড়ি পারো ছাড়িয়ে নাও, দিন যত বাড়বে শুধু তত বাড়বে। এতগুলো টাকা আমার জন্য নাই বা খরচা করতে পারলে, আমার জন্য তোমার একমাত্র সম্বল জমিটা আজ তুমি হারাতে বসেছো। আমার কাছে সম্পদের তুলনায় মানুষের জীবনের মূল্য অনেক বেশি। লোকের কাছে শুনেছি মানিক লোকটা দুষ্টু ও ধান্দাবাজ, শুনেছি ওর মতলব আমার এই জমিতে মদের ঠেক বসাবে। আজ পর্যন্ত আমার জমিতে কোনো চাষই করছে না, জমিটা শুধু ঘাসেই ভর্তি হয়ে আছে। জমি ছাড়ানোর জন্য দিনরাত মানিক ও তার লালু ও ভলু এই দুইটি গরুকে নিয়ে পরিশ্রম করে অর্থ জোগাড় করতে লাগলো। অন্যের জমি ভাগে চাষ করতে লাগলো, অপরের জমির সকল ধান গরুর গাড়িতে করে বহে দিল। এইভাবে নিয়মিত খাটতে খাটতে রতন একদিন 50,000 টাকা জোগাড় করে নিল। তার সমস্ত রোজগারের টাকা থলিতে করে নিয়ে সে একদিন
মানিক বাবুর কাছে উপস্থিত হলো। মানিক বাবু, অনেক কষ্ট করে আপনার 50,000 টাকা জোগাড় করেছি, এইবারে জমিটা ফেরত দিন। এত তাড়াতাড়ি এত টাকা পেলি কোথা থেকে? তাছাড়া এ তো শুধু 50,000 টাকা, 10,000 টাকা সুদটা দে। গফুর মিয়া ঠিকই বলেছিল, মানিক বড় ধুরিবাজ, তখন তো সুদের কথা ছিল না। ঠিক আছে, আর কটা দিন কষ্ট করে খেটে ওই 10,000 টাকা জোগাড় করা যাক। তোকে আজ মেরেই ফেলবো, আরেকটি পালিয়েছে, আমার এত ক্ষতি করলি। আরে আরে, আমার লালুকে মারছো কেন? এ লালু, ওই গরুটা বাবা যেন মানুষ, কি আদরের নাম। কি করেছে তোমার? চিংড়া মাছের ভেড়ির বাঁধ মারপিট করে ভেঙে দিয়েছে। আমার প্রায় 2 লাখ টাকার চিংড়া মাছ পালিয়ে গেছে। ভেবেছিলাম আমার শখের জমিটা ছাড়িয়ে নেব, এদের জন্য আর হবে না দেখছি। এমনিতেই সুদের 10,000, তারপরে আরো 2 লাখ। হায় হায়, কি করব? নচ্ছার পাঁজি দুটোকে দেখাচ্ছি মজা। তোদের জন্য আমার বাবার রেখে যাওয়া জমিটা চলে গেল। তোদের অনেক বার বেড়েছে, ভূতের বাড়ি খায় এখন। ওই মানিক বেটা বড় ধূর্ত, টাকা তো সব সুদ হয়ে গেছে, শুধু সুদ, তাও সুদ করে দিবে। তাই ও ফন্দি করেছে, নিরপরাধ গরু দুটোকে কেন এত মারছো? পরদিন সকালে মানিক যে গরুকে ধরে মেরেছিল, অর্থাৎ লালু, সেটি মারা গেল। ভোলু তার জীবন সঙ্গীকে হারিয়ে চোখের জল ফেলতে লাগলো। জমি তো ফেরত পেলাম না, অথচ আমার প্রিয় লালু চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেল। ওই দুষ্টু মানিকের জন্য আমার জমিয়ে গেল, আমার প্রিয় সাথীও গেল। আমি ভুল বুঝে লালু তোকে কত মারলাম। রাতের অন্ধকারে মনের দুঃখে অমাবস্যার কালো চাদরে ঢাকা তার প্রিয় জমির পাশে বিষ খেয়ে আত্মহত্যা করল রতন। আমি আর তুই এখন ভূত হয়ে গেছিস, তুই এখন বপুতে পরিণত হয়ে গেছিস। তোর এখন অনেক শক্তি বেড়ে গেছে, আমাদের আর হারানোর কোনো কিছু নাই। এই জমির পাশের রাস্তা দিয়ে আড়তে মাছ বিক্রি করে রাতের বেলা ঘর যায় মানিক, ওকে আর ছাড়বো না। গুটি গুটি পায়ে এগিয়ে চল লালু, দেখি ও কখন আসে রাস্তার পাশ দিয়ে। আমরা দুজন ওর অপেক্ষায় থাকবো, ও এলেই ওর উপর ঝাঁপিয়ে পড়বো। আমাদের মৃত্যুর জন্য তুই দায়ী, তোকে আর ছাড়বো না। কোথায় যাবি তুই? ওরে বাবা, হীরা কারা, বাঁচাও বাঁচাও, আমার মেয়ে দিল না, বাঁচাও বাঁচাও। তোকে কেউ বাঁচাতে পারবে না, তুই অনেকের ক্ষতি করেছিস, তোর আজ আমাদের হাতে মৃত্যু আছে।